আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। দীর্ঘ ১৬ বছর পর আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি ও নেতাকর্মীদের প্রত্যাশার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এ বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। রাজশাহী মহানগরের যে সম্মেলন সেটি ১৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা যদি দেখি যে মঞ্চ প্রস্তুত আছে এখানে। এবং আজকে বিকেল ৪টার পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই সম্মেলনে। নেতাকর্মীদের মধ্যে পুরো উৎসবের আমেজে বিরাজ করছে পুরো নগরী জুড়ে। আমরা যদি দেখি যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, যারা পদ প্রত্যাশী আছেন বা তাদের কর্মী সমর্থকরা আছেন তারা নিজ নিজ নেতাদের ছবি দিয়ে তাকে বিভিন্ন পদে দেখতে চেয়ে তারা পোস্টার সাটিয়েছেন। এবং এই যে মাদ্রাসা মাঠের পাশে যে সড়কটিতে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিশাল প্যান্ডেল করে সেখানে মঞ্চের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি তারা সারছেন। ঠিক 11:30টার দিকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, 2টার পর থেকে সম্মেলনের যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা একটু কথা বলতে চাই তৃণমূলের নেতাকর্মী যারা আছেন, দীর্ঘদিন পরে যেহেতু বিএনপির সম্মেলনটি হচ্ছে তারা কি ভাবছেন একটু জানতে চাই। দীর্ঘদিন 16 বছর পরে বিএনপির সম্মেলন হচ্ছে মহানগরের, কেমন লাগছে, আপনারা কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন? আপনাকে অনেক ধন্যবাদ। জানেন, সম্মেলন যে কোনো রাজনৈতিক দলের তার প্রধান উৎসবের মতো। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তার স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি, যে কারণে আমরা সম্মেলন বঞ্চিত সারা বাংলাদেশ। তাই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। এবং আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দল। এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর পাড়া মহল্লা ওয়ার্ড থানা কমিটির কাউন্সিল শেষে, সম্মেলন শেষে আজকে রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন হবে। এই সম্মেলনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী শুধু না, আমাদের রাজশাহীর উর্বর ভূমির, বিএনপির জন্য উর্বর ভূমির প্রতিটি সাধারণ নেতাকর্মী, সাধারণ কর্মী সমর্থক এবং জনগণ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা এবং সকল রাজনৈতিক দলকে একত্রিত করে গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে। আর আমরা কেমন নেতৃত্ব প্রত্যাশা করি? আমরা দেখুন, যে দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে আমরা সেই রকম নেতৃত্ব প্রত্যাশা করি যারা দুর্দিনে কর্মীদের রেখে পালিয়ে যায়নি, সুদিনের চরিত্র হারায়নি, আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজপথে যারা সকল কর্মসূচিতে সক্রিয় ছিল, আন্দোলন সংগ্রামে নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেরকম নেতৃত্ব চাই যাদের হাতে দল নিরাপদ, কর্মী নিরাপদ, দেশ নিরাপদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলতে চাই এখানে আর যারা আছেন। আমরা জানি যে তিনিও পদ প্রত্যাশী যুবদলের নেতা ছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দীর্ঘদিন পরে সম্মেলন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা রাজশাহী একটি ঐতিহ্য জায়গা ছিল, আমাদের বিএনপির ঘাট হিসেবে পরিচিত। আপনারা জানেন, ঢাকা চিটাগাংয়ের পর রাজশাহীকে আমরা বিএনপির একটি উর্বর ভূমি হিসেবে এখানে পরিণত হয়েছে স্বাধীনতা সংগ্রামের পর থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই রাজশাহী মহানগরী সহ সমস্ত সংগঠন, আমরা অধীর আগ্রহী ধরে রাজশাহীবাসী অপেক্ষা করছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আকর্ষণ, আমাদের প্রিয় নেতা অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বক্তব্য রাখবেন। আর আমরা প্রত্যাশী যে নতুন তরুণ নবীন প্রবীণ সমন্বয় করে রাজশাহীতে নতুন নেতৃত্ব আসবে, যাদের মাধ্যমে রাজশাহী ইনশাল্লাহ পূর্বে যে সমস্ত ফ্যাসিস্টের আমলের এই রাজশাহী আসনগুলো ছিনতাই করে নিয়েছিল ভোটের চুরির মাধ্যম দিয়ে, আমার বিশ্বাস জনগণের ভোটের মাইন্ডে আবারও রাজশাহীর ঘাটি বিএনপির ঘাট হিসেবে তারেক রহমান খালেদা জিয়ার ঘাট হিসেবে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা তো জানি যে 11:30টার পর থেকে মূলত আপনাদের যে কার্যক্রমগুলি শুরু হবে। আপনাদের দলের চেয়ারম্যান কতক্ষণ বক্তব্য রাখবেন, কয়টার দিকে বক্তব্য রাখবেন? আমাদের জানা মতে ইনশাল্লাহ চেয়ারম্যান প্রথম শুরু থেকেই তিনি শেষ পর্যন্ত থাকবেন। দলের তিনি এমনই ডেলিগেটেড আমাদের নেতা, শ্রদ্ধ নেতা, তিনি প্রায় 24 ঘন্টায় তিনি দলের জন্য কাজ করে। তো উনিও অধীর আগ্রহী আছে রাজশাহী কাউন্সিল দেখার জন্য। ইনশাল্লাহ তিনার সামনেই এই রাজশাহী মহানগরে নতুনভাবে ঢেলে সাজিয়ে যেই সমস্ত দূরত্ব ছিল, ইনশাল্লাহ কাউন্সিলের মধ্যে দিয়ে রাজশাহীতে একত্রিত বিএনপি হিসাবে পরিচিত হবে।
আপনাকে আমরা কথা বলছিলাম এখানে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন পরে যে সম্মেলন, সেই সম্মেলনের মাধ্যমে নতুন যে নেতৃত্ব আসবে তারা দলকে এগিয়ে নিতে কাজ করবে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনেও রাজশাহীর যে বিএনপির যে আসনটি আছে এই আসনটি তারা আবারও ফেরত পেতে চান, এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। আমরা কথা বলেছি, এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব মঞ্চের দিকেই যে মঞ্চটি ইতিমধ্যেই প্রস্তুতি শেষ মুহূর্তে সেটি চলছে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক 11টার দিকে শুরু হবে বলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। 2টার পরে নেতৃবৃন্দ এখানে মঞ্চে উঠবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বিএনপির সম্মেলন নিয়ে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আন্দোলনকারীদের দাবিগুলো কি কি, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। বুবলি, আসলে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে, সেই দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এখনো হয়নি। ঠিক সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই প্রেক্ষাপটে কিন্তু আজকে তারা ঠিক আপনার উত্তরবঙ্গের সঙ্গে যে আসলে ঢাকার মহাসড়ক আছে, ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার হাটিকুমরুল, এই হাটিকুমরুল গোল চত্বর এলাকায় কিন্তু মানে যমুনা সেতু থেকে যে হাটিকুমরুল রাস্তা আছে, সেই হাটিকুমরুল পাশে কিন্তু তারা মহাসড়ক অবরোধ করেছে, যার ফলে কিন্তু আজকে এই মুহূর্তে আসলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের পুরো যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে যান চলাচল। কয়েক এলাকা জুড়ে কিন্তু আসলে যানজটেরও সৃষ্টি হয়েছে। তারা কিন্তু বলছেন যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসলে স্থায়ী ক্যাম্পাস হয়নি। কয়েকবার ডিপিপি পরিবর্তন করা হয়েছে, কিন্তু বারবারই কিন্তু এটা আটকে আছে। এখন পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। তাদের সঙ্গে কিন্তু সম্মতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আমরা একটু কথা বলবো স্টুডেন্টদের সঙ্গে। এই মুহূর্তে আসলে আমাদের এখন একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস। সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, আলটিমেটাম দেওয়া হয়েছিল 48 ঘন্টার, কিন্তু তারা একটা ফুটা আমাদের বিষয়টা বিবেচনা করেনি। তারা প্রতিনিয়ত বিবেকহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে, যার কারণে আজকে আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে এবং আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসের অধিকার আদায় করে যাব। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটা বলছিলেন, আসলে এরপরে কিন্তু স্টুডেন্টরা জানিয়েছেন যে তাদের কিন্তু এরপরে আরো বড় কর্মসূচি রয়েছে। এরপরে আপনাদের আসলে কর্মসূচি রয়েছে। কর্মসূচি হচ্ছে আজকে আমরা এট লাস্ট আমরা রোড ব্লক করছি। আমরা রোড ব্লক করার কারণে আমরা দেখতে চাই তারা কি বলতে চায়, কারণ তাদের পক্ষ থেকে এখন সেইভাবে মানে সুস্পষ্ট ভাবে কোনো কর্মসূচি আসে না। এখন আমাদের ক্যাম্পাসের দাবি, আমাদের ডিপিপি যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে আমরা রাজপথ ছাড়বো না, আমরা ক্লাসে ফিরবো না। বারবার মেধাবীদের সাথে প্রহসন করে তারা আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করেছে। 9 বছরেও আমরা একটা স্থায়ী ক্যাম্পাস পাইনি। আমাদের ডিপিপি নিয়ে বারবার ছাটকাট করা হয়েছে। আমরা এখন নিরুপায়, এই জন্য আমাদের ডিপিপি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটাই আমরা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন। এর আগে কিন্তু মহাসড়কে প্রতীকী ক্লাস থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন। এরপরে কিন্তু তারা বলছেন যে এখনো যদি সেই দাবি বাস্তবায়ন না হয়, এর চেয়েও কিন্তু বৃহত্তর কর্মসূচি দিবেন। বুবলি, এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জ মহাসড়ক থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্দোলনের সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সাংবাদিক সমাজে নেমে এসেছে ক্ষোভ আর গভীর শোকের ছায়া। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ, রাসিদুজ্জামান বাবু এবং তারেক রহমান। প্রথমেই যাচ্ছি লালমনিরহাট। জামাল, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কি বার্তা দিচ্ছে এবং তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় কি ধরনের পদক্ষেপ দাবি করছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। লালমনিরহাটে কিন্তু ওই যে গাজীপুরের যে গত 7 আগস্ট সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার ওই প্রতিবাদে আজকে লালমনিরহাটেও মানববন্ধন অনুষ্ঠিত হবে। লালমনিরহাটে দুটি সংগঠন এই মানববন্ধনের ডাক দিয়েছে। প্রেস ক্লাব লালমনিরহাট এবং বাংলাদেশ প্রেস ক্লাব নামের একটি সংগঠন কিন্তু মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধন কিছুক্ষণ পরে শুরু হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি কিন্তু সমাপ্ত হয়েছে এবং সাংবাদিকরা কিন্তু তাদের প্রতিবাদ জানাতে, তাদের ভাষায় জানাতে
মানববন্ধনে অংশ নিতে ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমি যদি একটু বলতে চাই যে গত 7 আগস্ট সাংবাদিক তুহিনকে যেভাবে জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যা কিন্তু আসলে বাংলাদেশের সাংবাদিকতার জন্য অশনি সংকেত বলে এই মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা দাবি করছেন এবং বক্তব্য প্রদান করছেন। এবং কেবলই এই মানববন্ধনের শুরু, এবং মানববন্ধনে কিন্তু লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করবেন। আমি এখানকার একজন সাংবাদিকের সাথে কথা বলতে চাই। আছেন শরীফুল ইসলাম রতন, সাংবাদিক নেতা। আপনি আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করবেন, প্রেস ক্লাব লালমনিরহাট অংশগ্রহণ করবে, আপনারা কি দাবি জানাচ্ছেন এই মানববন্ধনে? আমাদের দাবি হচ্ছে যে আজকে যে গাজীপুরে যে নৃশংস হত্যাকাণ্ড আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে, এটা সাংবাদিকদেরকে হেয় প্রতিপূর্ণ করে সাংবাদিকদের মানে সমস্ত ইয়েকে ধ্বংস করে ফেলছে। আমি অবিলম্বে এই আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার জন্য আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি। আমাদের সাথে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা, এবং আমাদের সাথে দাঁড়িয়েছে প্রেস ক্লাব লালমনিরহাট। আমরা অনতিবিলম্বে আসামিদের রায় কার্যকর করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি করছি। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের সিনিয়র এক সাংবাদিকের সাথে কথা বলতে চাই, প্রেস ক্লাব লালমনিরহাটের অন্যতম সদস্য সবার সাথে একটু জানাবেন যে আজকের এই মানববন্ধনের উদ্দেশ্যটা আসলে কি, আপনারা কি ধরনের দাবি জানাচ্ছেন? রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দেবে, সেখানে রাষ্ট্রের কর্মচারী পুলিশের সামনে যখন একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ কতটুকু নিরাপত্তার মধ্যে রয়েছি। তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের যদি বিচারের আওতায় এনে যদি সাজা প্রদান করা না হয়, তাহলে সারা বাংলাদেশের সাংবাদিকরা একজোটে আরো বৃহত্তর আন্দোলনে যাবে। তবে গতকালকে রাত্রে হেলাল কবির নামে লালমনিরহাটের স্থানীয় সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাদেরও যারা তাকে হত্যার চেষ্টা করছে সাংবাদিক হেলাল কবিরকে, সেই সমস্ত আসামিরও আমি দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে বলতে চাই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী সহ সারা বাংলাদেশে যে সাংবাদিকের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, সেই থেকে রেহাই পেতে, অর্থাৎ গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ দিতে কিন্তু যেই কাজটি দরকার সেটি হচ্ছে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন কার্যকর বা নিশ্চিতকরণ, এবং সাংবাদিকদের উপর যারা হামলা করছে, সাংবাদিককে যারা নির্যাতন করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা গেলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড আর পুনরাবৃত্তি ঘটবে না। লালমনিরহাট থেকে আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধনের এই ছিল সর্বশেষ খবর। আমরা এখন যেতে চাই পঞ্চগড়ে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী বাবু। আপনি জানাবেন সেখানকার মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি ধরনের বার্তা আসলে দিচ্ছে? অন্যায় অবিচার আর জুলুম আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই মাদক ব্যাপারে টলারেন্স করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে আসলে তেমন কোনো বিচার কিন্তু এখন পর্যন্ত লক্ষণীয় নয়। আমরা দেখেছি যে প্রকাশ্যে যে দিবালোকে আসলে যে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো, তার পাশেই কিন্তু আসলে আমরা দেখেছি পুলিশ বন্ধ রয়েছে, কিন্তু আসলে আমরা দেখেছি যে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করতে দেখেছি। এরকম একটি অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা কথা বলবো এখানকার সাংবাদিক সমাজের একজন সাংবাদিক সাথে, এখন টেলিভিশনের লুৎফর রহমানের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকের প্রতিবাদ সভায় আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা চাই যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি বাংলাদেশে যে সরকারই এসেছে যখনই সাংবাদিকরা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে নানাভাবে। যারা প্রভাবশালী মহল তারা কিন্তু বারবারই সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল। এখনো আমরা দেখছি ইন্টারিম সরকারের সময়েও কিন্তু সাংবাদিকদের যে
নিরাপত্তা আমরা কিন্তু এখনো আশ্বস্ত হতে পারিনি। এখনো সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। এক হিসাবে দেখা গেছে গত 1 বছরে 274 জনের মতো মানুষ সাংবাদিক এই নৃশংস হামলার শিকার হয়েছে। 4 জনকে হত্যা করা হয়েছে। আমরা চাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সাংবাদিক হত্যা এবং নির্যাতনের সাথে যারা জড়িত তাদের জন্য বিচার করা হয়, নিশ্চিত করা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজন সাংবাদিক পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলমের সাথে। আমরা আসলে আজকের এই মানববন্ধন করছি আমাদের সহকর্মী তুহিন, তাকে অত্যন্ত নির্মমভাবে গাজীপুরে হত্যা করা হয়েছে। যদিও এখন পর্যন্ত আসামি ধরা পড়েছে, আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় তারা কিন্তু পুলিশের সামনে, সাংবাদিকদের সামনে পরবর্তী পর্যায়ে তারা বের হয়ে আবারও সাংবাদিকদের হুমকি দিচ্ছে হত্যার জন্য। আমরা আসলে গত সরকারের আমলেও দেখেছি, বিগত স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যত সরকার বাংলাদেশে এসছে সাংবাদিকদের নিরাপত্তা দিতে সকল সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আসলে স্বাধীন এই পেশা আসলে কি স্বাধীন রয়েছে? এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি এখন আসলে সাংবাদিক হত্যার প্রতিবাদে আমরা কথা বলবে তারেক। আমি চলে যাচ্ছি তারেকের কাছে। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ কিন্তু গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করছে এবং তারা বিক্ষোভ করছে। তারা কিন্তু তুহিন হত্যার প্রতিবাদে বিচার দাবি করছেন। এখানে সাংবাদিকরা কিন্তু তুহিনকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং সারা দেশে যেভাবে বর্তমান সময়ে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন চলছে সেটি কিন্তু তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কিন্তু দাবি জানাচ্ছেন বাবু হত্যাকাণ্ডে। আমরা কিন্তু গতকালকে দেখেছি যারা হত্যাকারী 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের আমরা দাম্ভিকতা দেখেছি গণমাধ্যমের মাধ্যমে। তাদের যে কি পরিমাণ দাম্ভিকতা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বলছেন সারা দেশে যেভাবে সাংবাদিক নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে এবং গুম খুনের শিকার হচ্ছে, এটি যদি বন্ধ না হয় তাহলে তারা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা একটু সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুকে, যে আপনি বলবেন আজকে আপনাদের কর্মসূচি কি এবং এই হত্যাকাণ্ড নিয়ে আপনাদের আসলে কি বিচার দাবি করছেন? আমরা তাৎক্ষণিকভাবে যারা গ্রেপ্তার হয়েছে এবং তাতে এই মামলার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আবার পুনরায় গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে সত্যিকার তাদেরকে অত দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করে নজির স্থাপন করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এটাই আমাদের প্রথম দাবি। এবং সাথে সাথে আমরা যত সাংবাদিক সমাজ আছে তাদের সকলের নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছে, যেন কোনো সাংবাদিক নিউজ করতে যে কোনো হত্যার শিকার না হয়, এটা আমার দাবি আমাদের সকলে। জি বুবলি, আপনি শুনছিলেন বিশেষ ট্রাইব্যুনালে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করছেন এবং সাংবাদিকরা মাঠে কাজ করতে যে কোনো রকম যেন হয়রানির শিকার হয় না হয়, মামলা হামলার খুনের জন্য না শিকার হয় সেটি তারা কিন্তু বলছেন। আমরা কিন্তু দেখেছি গতকালকে ফেনীতে কিন্তু 5 জন সাংবাদিককে কিন্তু হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে কি একই স্টাইলে তুহিন হত্যার মতো করে। এ নিয়ে কিন্তু সাধারণ ডায়েরি করেছে ফেনীর সাংবাদিকরা। এর পরপরই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সারা দেশে কিন্তু সাংবাদিকরা ফুঁসে উঠেছে। তারা কিন্তু নিরাপত্তার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বক্তব্য দিচ্ছেন। আমরা একটু বক্তব্য শুনে আসতে চাই। আমরা যতদিন আমাদের অগ্রজরা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠান লড়াই ছিল, আপনারা ভাই ইতিহাস করবেন সাংবাদিকতা, যারা সাংবাদিকতা ছিল আমাদের অগ্রজরা ছিলেন, তারা অনেক মেধাবী মানুষ, তারা সরকারের অনেক বড় বড় চাকরি পেতে পারছেন। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা কিন্তু সারা দেশের মতো তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। জামাল বাদশাহ, রাশেদুজ্জামান বাবু এবং তারেক রহমান, আপনাদের ধন্যবাদ। দর্শক, সাংবাদিক রাশেদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছেন, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অলরেডি আমরা রিপোর্ট নেওয়া শুরু করব। 3 মাস আগে সার্কুলার দেওয়া হয়েছে। আমরা এখন অ্যানালাইসিস করবো যে কোন ব্যাংক কোথায় কতগুলো অ্যাডাপ্ট করেছে এবং তাদের রেজাল্টটা কি। বর্তমানে 4.5 মিলিয়ন আমাদের আছে, স্কুল অ্যাকাউন্ট আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 9 মিলিয়নে নিয়ে যাওয়া, যাতে প্রতিটা ছাত্রছাত্রী যেন স্কুল ব্যাংকিং এর আন্ডারে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যায়। ব্যাংকের জন্য আমরা বলছি this is your opportunity to acquire client from the school level. They will stay with you rest of their life.
So look at them as a future depositor, future businessman, and invest in them, your brand, and that will be your success. So আর যেটা আমরা করতেছি ডিজিটাল ব্যাংকিংটাকে আমরা আবার নতুন করে দেখছি এবং খুব শীঘ্রই এই মাসেই আমরা এটা সার্কুলার ইস্যু করতে যাচ্ছি, ইনভাইটিং নিউ প্রপোজালস ফর ডিজিটাল ব্যাংক। আগের বার একটা সেভাবে সার্থক হয়নি আমরা জানি। আর যেটা হচ্ছে ক্রেডিট কার্ড, এটাকেও আমরা চেষ্টা করছি পপুলারাইজ করতে। বাংলাদেশের ক্রেডিট কার্ডের প্রচলন একেবারেই খুবই কম, ভারতের চাইতে 10 ভাগের 1 ভাগ আমরা, এটা তো হওয়া উচিত নয়। আর আমাদের যেটা হচ্ছে ট্যাপ অ্যান্ড গোটা কেবল চালু হয়েছে, এটাকে আরো পপুলার করতে হবে, টাচ করে যাতে আমরা পে করে ফেলতে পারি আমাদের কার্ড দিয়ে, এই জিনিসটাকে আনতে হবে। এবং আরেকটা জিনিস আমরা করছি, বিকজ এটা ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট এলিমেন্ট, মেকিং স্মার্টফোন চিপার। ইটস নট আওয়ার ডোমেইন, বাট আমরা ফিল করি স্মার্টফোনকে যদি আমি 5-6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে পারি এবং মান্থলি ইনস্টলমেন্টে যদি আমরা স্মার্টফোন দিতে পারি, তাহলে পরে আমরা 100% স্মার্টফোনের দিকে চলে যাব। তো এটা আমাদের লক্ষ্য যে সবার হাতে যেন একটা স্মার্টফোন থাকে। ইটস নট এ লাক্সারি আইটেম, ইটস এন এসেনশিয়াল আইটেম। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হলে আমাকে স্মার্টফোন লাগবে, আমাকে ইন্টারনেট কানেকশন লাগবে। এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে, ইন্টারনেটের দাম আরো কমাতে হবে, কোয়ালিটি আরো বাড়াতে হবে, অর্থাৎ সার্ভিস কোয়ালিটি, এবং এট দ্য সেম টাইম স্মার্টফোনের দাম 6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে আমরা কাজ করছি এনবিআর এর সাথে, যে ট্যাক্সটাকে এখান থেকে উইথড্র করে নিতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। ফাইনালি যেটাকে আমি বলবো যে বাংলাদেশের হাউজিং সেক্টরে বিশাল একটা শর্টেজ আছে, কয়েক মিলিয়ন হাউজিং ইউনিট আমাদের দরকার, এবং কোন সরকারই, এটা বলতেই হবে, গত 55 বছরে অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কোনো তৎপরতা দেখায় না। This is an area and this is a time. Urbanization is no matter what, to hobby. দর্শক, কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলতি বর্ষায় অতিবৃষ্টিতে ডুবে গেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রাম। প্রায় 2 মাস ধরে জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছেন এই গ্রামের 3 শতাধিক পরিবার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুবলি। যেমনটি বলছিলেন যে মেহেরপুর জেলার গাংনী উপজেলার যে কাজীপুর সীমান্ত গ্রাম রয়েছে, সেই গ্রামের প্রায় 2 মাস যাবৎ গ্রামের একটি অংশ পানিতে প্লাবিত হয়ে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেখানে মানুষজন এমন দুর্ভোগে পড়েছে যে সেখানকার টিউবওয়েল ডুবে গেছে, রান্নাঘর ডুবে গেছে এবং বসত বাড়ি থেকে নামতে পারছে না, পানি তাদের এখানে হাঁটু পানি জমে আছে। এ পর্যন্ত আমরা গ্রামের বিভিন্ন অংশ ঘুরে দেখেছি যে অনেকেই পানিতে নামতে না পেরে কিন্তু বাড়ি ছেড়ে অন্য আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা যদি পিছনে দেখায় যে অনেক বাড়ির অনেক অংশ কিন্তু ডুবে আছে, বিশেষ করে যাদের টিনের ঘর এবং মাটির ঘর ভেঙে পড়েছে। আমরা এখন সেই কাজীপুরের যে মিলিটারি পাড়া, সেই মিলিটারি পাড়া রয়েছে, সেখানে কিন্তু গ্রাম উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু এখানে এই গ্রামে লাগেনি। এবং মানুষের যে দুর্ভোগ, বা আমরা দেখেছি যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, বিশেষ করে কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের যে ছোঁয়া, সেটি কিন্তু লাগেনি, যে কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি গ্রামের অনেক মানুষের সাথে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা 2 মাস যাবত যে পানি জলাবদ্ধতা সেটা তারা জানেন, কিন্তু এ পর্যন্ত তারা ব্যবস্থা নেননি। কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের আমরা কথা বলবো সেখানে। আজ থেকে 2 মাস যাবত আমরা বৃষ্টির পানিতে, আমাদের ঘরে পানি, আখাই পানি, উঠানে পানি, আমাদের রান্দি খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আমরা এই পানিতে ডুবছি। রাস্তা, আমাদের পাশে একটা রাস্তা রয়েছে, ওই জায়গায় কোনো পুল নাই, তাই আমাদের এই পানি আমাদের বাড়িতে সব জমা নিয়েছে।
তারপরে আজ এখনো 2 থেকে 3 মাস 3 থেকে 4 মাস পর্যন্ত এই পানি আমাদের উঠানে ঘরে রাখার পরে বন্ধই থাকে। ধন্যবাদ। শুনছিলেন যে তাদের দুর্ভোগ, তাদের রান্নাঘর থেকে শুরু করে বসত বাড়ির কিন্তু এখন আর উঠানে পানি ভর্তি আছে, এখনো কিন্তু হাঁটু পানি রয়েছে এই গ্রামে। বিশেষ করে শিশুরা কিন্তু বিভিন্ন পানিবাহিত যে রোগ সেই রোগে আক্রান্ত হচ্ছে এবং অনেক শিশুরা কিন্তু স্কুলে যেতে পারছে না। স্কুলে যাওয়ার পথও কিন্তু পানিতে জলাবদ্ধতায় কিন্তু বন্ধ হয়ে রয়েছে। তো মেহেরপুরের কাজীপুর গ্রামের যে জলাবদ্ধতা এবং গ্রামের বাসীদের দুর্ভোগ, এই ছিল আমার কাছে সর্বশেষ। বুবলি। আখতারুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দখল ও দূষণের কবলে ফেনী শহরের অধিকাংশ নদী, খাল ও জলাশয়গুলো, ফলে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় ফেনী শহর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে কর্তৃপক্ষ দখল দূষণ নিয়ে কি বলছে সে বিষয়ে যদি আসলে বলি, আমরা দেখেছি ফেনী পৌরসভার যে মূল গুরুত্বপূর্ণ যে খালগুলো রয়েছিল, যেমন ফিটিআই খাল, পাগলিছড়া খাল এবং কি ফেনী শহরের ঐতিহ্যবাহী যে খাজামদ লেক রয়েছে, এগুলো কিন্তু ফেনী পৌরসভা নিজেরাই কিন্তু এগুলো দখল করেছে। সেগুলো দখল করে সেখানে দোকান নির্মাণ করে তারা সেখানে ভাড়া দিচ্ছে, যার ফলে কিন্তু ফেনী শহরের বিভিন্ন ওয়ার্ড সামান্য পরিমাণ বৃষ্টি হলে কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকে। মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করে। আমরা দেখেছিলাম যে আসলে গত 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার পানি দীর্ঘস্থায়িত্ব হওয়ার কারণ ছিল এই যে নদী, নালা, খাল, বিল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দখল দূষণের ফলে কিন্তু ঠিকমতো পানি প্রবাহ ঠিক না থাকার ফলে কিন্তু সেই বন্যার স্থায়িত্বটা বেশি ছিল। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের রামপুরের, যে আমার পিছনে যে পাগলিছড়া খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি দিয়ে কিন্তু একসময় নৌকা চলাচল করতো, কিন্তু এখন দেখে বোঝা যাবে না যে আসলে এখানে যে নৌকা তো দূরের কথা, এটি একটি খাল নয়, এটি একটি ড্রেনে পরিণত হয়েছে। এই খাল দিয়ে কিন্তু ফেনী শহরের মূল গুরুত্বপূর্ণ এটি খাল। ফেনী শহরের যে পানি নিষ্কাশনের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ এই খালটি। এই খালটি দিয়ে কিন্তু সামান্য বৃষ্টি হলে পুরো শহরের পানি এই খাল দিয়ে নেমে কিন্তু আমরা দেখেছিলাম যে সিলোনিয়া নদী সহ যে বিভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোতে গিয়ে কিন্তু ফেনী শহরের পানি নিষ্কাশন হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালের পরিবর্তনে এই খালগুলো ইতিমধ্যে ড্রেনে পরিণত হয়েছিল। ড্রেন যেগুলো রয়েছে সেগুলো একেবারে ছোটখাটো ড্রেনে পরিণত হয়েছে। তবে এগুলো সংস্কার কিংবা এগুলো বিশেষ করে পৌরসভা এবং কি প্রশাসনের পক্ষ থেকে এগুলোকে উদ্ধার করা সহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা শুধু মুখে বললেও কিন্তু বাস্তবে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ আমরা দেখিনি। তবে আমরা সম্প্রতি সময়ে এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে খুব সহসায় আসলে যে সকল ড্রেন এবং খালগুলো দখল করে পৌরসভা সহ এবং দখল করে দোকান নির্মাণ করেছিল সেইগুলোকে উদ্ধার করার জন্য কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু সম্প্রতি সময় তিনি বলছেন যে সেগুলো উদ্ধারের জন্য কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তবে কবে কখন নাগাদ এই সকল দখল করা দোকানগুলো গুড়িয়ে দিবেন এবং কি পানি প্রবাহের জন্য খালগুলোকে পানি প্রবাহ ঠিক করবেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তবে এই ছিল আমার কাছে ফেনী থেকে যে নদী, নালা, খাল, জলাশয়গুলো ভরাট নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিলয়। ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আছেন সহকর্মী শিউলি রায় তমা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তমা, ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি বুবলি, আপনি যেমনটি বলেছেন, আজকে সকাল 9টায় কিন্তু নির্বাচন কমিশন সকাল 9টায় নির্বাচন কমিশন ভবন থেকে এবং সারা দেশে হচ্ছে সকল জেলার কার্যালয়ে এবং সকল জেলা নির্বাচন কমিশনের সব জায়গাতেই কিন্তু আজকে ভোটার একযোগে ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং সেই ভোটার তালিকা একযোগে ভোটার তালিকা প্রকাশ করা হয়। এবং আপনারা জানেন যে আজকে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই ভোটার তালিকায় কিন্তু যাদের ভুল তথ্য থাকবে এবং যারা আসলে ভোটার সংশোধন করতে চাবে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা সংশোধন করার জন্য তারা কিন্তু 12 দিন সময় পাবে এবং এছাড়াও কিন্তু তাদের যে
সংশোধন করার জন্য যে তারা সময় পাবে, সেই সময়ের লাস্ট তারিখ হচ্ছে গিয়ে 21শে আগস্ট এই মাসের, এবং এই 21শে আগস্টের মধ্যে তাদেরকে ভোটার যেসব তথ্য ভোটাররা এই বছর যারা ভোটার হয়েছেন এবং এছাড়াও কিন্তু আগে যারা হচ্ছে গিয়ে ভোটার হয়েছেন সবাই কিন্তু আপনার 21শে আগস্টের মধ্যে ভোটার সংশোধনের তারা কিন্তু একটা সুযোগ পাবে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আক্তার আহমেদ উনি কিন্তু ভোটার তালিকা প্রকাশের যে তথ্য রয়েছে কতজন ভোটার হয়েছে সারা দেশে এবং কোন কোন জেলায় কোন কোন হচ্ছে গিয়ে নির্বাচন অফিসে হচ্ছে গিয়ে সেই তথ্যগুলি দেওয়া হয়েছে, সকল কিছু আসলে উনি একটু পরেই হচ্ছে ব্রিফ করবেন। তো তখনই আসলে আমরা জানতে পারবো যে সারা দেশে এই বছর যে ভোটার হালনাগাদ হয়েছে সেই ভোটার হালনাগাদকরণে যে কত বেড়েছে এবং কত হচ্ছে গিয়ে কমেছে এবং কতজন মৃত ভোটার এসেছে। তো সেই সবকিছু কিন্তু হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ পরেই ইসি সচিব আক্তার আহমেদের মাধ্যমে জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। বুবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তমা। ময়মনসিংহের গৌরীপুরের শীতলা ইউনিয়নের হাসনপুর 3 রাস্তার মোড় থেকে উকিয়াকান্দা 3 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে 5 গ্রামের কয়েক হাজার মানুষ। প্রশাসন ও জনপ্রতিনিধিদের বারবার আশ্বাসের পরও মেরামতের কাজ না হয় ভোগান্তি যেন কমছেই না। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, রাস্তা সংস্কার নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন আমাদের এই বিষয়ে জানাবেন। রাস্তা সংস্কার নিয়ে কর্তৃপক্ষ একে অপরকে দায় চাপাচ্ছেন এবং তারা বলছেন যে এই রাস্তাটি মেরামত না করার কারণে জনপ্রতিনিধি যেমন দায়ী রয়েছেন তেমনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু দায়ী রয়েছেন। অর্থাৎ সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ কি সামান্য বৃষ্টি হলে এই রাস্তাটি দিয়ে কিন্তু মানুষের চলাচল কোনোভাবেই তারা করতে পারেন না এবং একেবারেই কাদা জমে থাকে। এবং এখন যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু কয়েকটি যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করেছে এবং একটি যানবাহন এই চলাচল করার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকজন মানুষের সহযোগিতায় এই যানবাহনটি এখান থেকে উদ্ধার করে নেওয়া হয়েছে এবং অনেক কাদা কিন্তু এই রাস্তার মধ্যে রয়েছে এবং স্থানীয়রা বলছেন যে তাদের ভোগান্তি কিন্তু এই রাস্তাটি মেরামত না হওয়ার কারণে কোনোভাবেই কিন্তু কমছে না। অর্থাৎ ভোগান্তি কিন্তু তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি স্থানীয় একজনের সঙ্গে একটু কথা বলতে চাই রাস্তাটি নিয়ে, রাস্তাটি কতদিন ধরে সংস্কার হচ্ছে না, এতে করে কি কি সমস্যা হচ্ছে? বহুদিন ধরে রাস্তাটি সংস্কার হয়েছে না, আমরা বুক নিয়ে আসছি বেড়া, আমরা আটটা যাইতে জানি না, হুলান ছাত্র যাইতে জানি না, সবকিছু কিনু করছে না এই রাস্তা। আওয়ামী লীগ নাজু জয়নালে কিনু করছে না আওয়ামী লীগ, আমরা বলি বিএমপি কয় না একজন। স্থানীয় বলছিলেন যে রাজনৈতিক কারণেও কিন্তু এই রাস্তাটি সংস্কার না হওয়ার অন্যতম একটি কারণ। অর্থাৎ এই রাস্তা দিয়ে হাসনপুর, কুতুবপুর এবং উকুয়াকান্দা সহ প্রায় 5 গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু চলাচল করে থাকেন। অর্থাৎ পার্শ্ববর্তী গ্রামের মনাটি, সেখানকার ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের সংসদ সদস্য ছিলেন নাজিমউদ্দিন আহমেদ, তারপরেও কিন্তু এই রাস্তাটি সংস্কার করা হয়নি। অর্থাৎ তারা দীর্ঘদিন স্থানীয় এমপি থাকার পরেও কিন্তু রাস্তাটি সংস্কার না হয় এখানকার যে মানুষ তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন। আমরা তো জানি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম মনাটি ওইখানকার স্থানীয় এমপির নাজিমউদ্দিনের বাড়ি, তারপরেও এখানকার রাস্তাটি সংস্কার না হওয়ার কারণ কি? হয়েছে না, কারণ তারা আওয়ামী লীগ, আমরা বিএনপি করি দেখি এই কারণে করছে না এই রাস্তাটা। আমরা অনেক লোক হাজার হাজার মানুষ ভোগান্তি আছে এই রাস্তার মধ্যে, আর স্কুল ছেলে মেয়েরা যাইতে পারে না এই রাস্তাটা। কোনো গাড়ি ঘোড়া গেলে খাতার মধ্যে ডাবতে পারে গাড়ি ঘোড়া। এই 8 বাজার চলাচল করতে পারে এবং হাসনপুর এই 3 গ্রামের অনেক তাদের যে কথা বলছেন এবং আমরা নিয়ে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে রাস্তাটির যে বেহাল জমিন
দীর্ঘদিন তদারকি করে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এখানকার স্থানীয় যারা দুর্ভোগে রয়েছেন তাদের দাবি হচ্ছে দ্রুত যদি রাস্তাটি সংস্কার না করা হয় তারা কিন্তু আন্দোলনে নামবেন, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার যে শীতলা ইউনিয়নের রাস্তাটির বেহাল অবস্থা তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।